গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি শহীদ আনোয়ার পাশার লেখা বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরত। আনোয়ার পাশা ১৯৩৫ সালে মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন। পরবর্তীতে ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করে শহীদ হওয়ার আগ পর্যন্ত এই বিভাগেই অধ্যাপনা করে গেছেন। ১৯৭১ খ্রিস্টাব্দের ১৪ ডিসেম্বর তিনি আলবদর বাহিনী কর্তৃক অপহৃত ও নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। রাইফেল রোটি আওরাত এই উপন্যাসটির রচনাকাল ১৯৭১ খ্রিস্টাব্দের এপ্রিল থেকে জুন মাস, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়। আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাইফেল রোটি আওরাত একটি অতি মূল্যবান দলিল। আমরা শুরু করছি রাইফেল রোটি আওরাত, আজ প্রথম পর্ব। বাংলাদেশে নামল ভোর। ভোরেই ঘুম ভাঙে সুদীপ্তর। আজও তার ব্যতিক্রম হল না। হতে পারত, কত রাত অবধি ঘুম হয়নি। আজও তো সারা রাতেই মাঝে মাঝে গুলির আওয়াজ শোনা গেছে, আর ভয় হয়েছে। মৃত্যু ভয় নয়, মৃত্যুকে ভয় আর লাগে না। তবে যদি বেঁচে থাকতে হয় তখন? এমন আগুন আর গুলিগোলা নিয়ে কি মানুষ বাঁচে? অতএব এলোমেলো নানা চিন্তা হয়েছিল মনে। ঘুম এসেছিল অনেক দেরিতে। ঘুমের আর দোষ কি? শুধুই আগুন আর গোলাগুলি আর আতঙ্ক। এর কোনোটা না থাকলেও তো নতুন জায়গায় সহসা ঘুম আসার কথা নয়। তবু সুদীপ্তর ঘুমের ব্যাঘাত যেটুকু হয়েছিল তা ওই গুলিগোলার জন্যই। নতুন জায়গার কথা মনেই ছিল না। সে কথা মনে হল এখন, ঘুম ভাঙার পর। ২৩ নম্বরের সেই পরিচিত মুখ চোখে পড়ল না? সেই সাজানো বইয়ের শেলফগুলি, সেই টেবিল, চেয়ার, আলনা। কেউ একটি নতুন দিনের সূচনায় সুদীপ্তকে অভ্যর্থনা জানাল না। অবশ্যই তাদের মুখ মনে পড়ল সুদীপ্তর, এবং মনে পড়ল ফিরোজের কথা। তিনি এখন বন্ধু ফিরোজের বাড়িতে। মহিউদ্দিন ফিরোজ। এককালে পত্রপত্রিকার পৃষ্ঠায় নামটি চালু ছিল। কবিতা লিখতেন। এই প্রথম রাত্রি তার কাটল বন্ধুর বাড়িতে। ১৯৭১ খ্রিস্টাব্দের ২৭ মার্চের দিনগত রাত্রি পার হয়ে ২৮ মার্চের ভোরে এসে পৌঁছলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত শাহীন। ঠিক এর আগের দুটো রাত, ২৫ ও ২৬ তারিখের দিন পেরিয়ে যে দুই রাতের সূচনা হয়েছিল, তাদের কথা সুদীপ্ত স্মরণ করলেন। সে কি মাত্র দুটো রাত, দুটো যুগ যেন। পাকিস্তানের দুই যুগের সারমর্ম। বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানিদের বিগত দুই যুগের মনোভাবের সংহত প্রকাশমূর্তি। শাসন ও শোষণ। যে কোনো প্রকারে বাংলাকে শাসনে রাখো, শোষণ করো। শোষণে অসুবিধা হলে শাসন তীব্র করো, আরও তীব্র শাসন। আইনের শাসন যদি না চলে, চালাও রাইফেলের শাসন, কামান মেশিন গানের শাসন। কামান মেশিন গানের সেই প্রচণ্ড শাসনের রাতেও তিনি বেঁচে ছিলেন। আশ্চর্য, এখনও তিনি বেঁচে আছেন। কিন্তু মরে যেতে পারতেন। অনেকেই অনেক কাজ আমরা পারি না। যেমন ইচ্ছে করলেই সুদীপ্ত সিএসপি হতে পারতেন না। ব্যবসায় নেমে বড়লোক হতেই কি পারতেন? না। অনেকে এমনকি একটা বিয়ে করতেও পারে না। তবে ওই একটা ব্যাপার আছে যা সকলের জন্যই নিশ্চিত, সকলেই মরে। তাই সুদীপ্ত ভাবতেন, একটা কাজ সকলেই পারে, সকলেই মরে, একটুও চেষ্টা করতে হয় না। দিব্যি খেয়ে দিয়ে ফুর্তি করে বেড়াও, একবারও কিছু ভাববার দরকার পর্যন্ত নেই। অথচ সেই কাজটি একসময় নির্ঘাত সম্পন্ন করে ফেলবে তুমি। কেমন দিব্যি মরে যাবে। তোমার আত্মীয় বন্ধুদের সামনে তখন অনেকগুলো কাজ এসে পড়বে।
কাফন দাফন, ফাতেহাখানি, শোক প্রকাশ, গুণকীর্তন, শেষাবধি তোমার পরিত্যক্ত বিষয় সম্পদের হিসাব নিকেশ, কত কাজ। কিছুদিন অন্তত তোমার প্রিয়জনদের কাজ নেই বলে আফসোস করার কিছুই থাকবে না। তুমি একাই অনেক কটি চিত্তকে কয়েকটা দিন আচ্ছন্ন করে থাকবে। এত সব তোমার দ্বারা সম্ভব হবে স্রেফ বিনা চেষ্টায়। কিন্তু না, সুদীপ্তর এত সব ধারণা সেদিন মিথ্যা প্রমাণিত হয়েছিল। মৃত্যু অত্যন্ত সহজ এবং স্পর্শযোগ্য ছিল, তা হলেও সেদিন তার মৃত্যু হয়নি। কেন তিনি মরলেন না তিনি জানেন না। অমন সহজ মৃত্যুটি তার ভাগ্যে ছিল না বোধ হয়। কত হাজার হাজার লোক সেদিন কত সহজে কাজটি করতে পারলেন না সুদীপ্ত। তিনি মরতে পারলেন না। অতএব সুদীপ্তকে এখন ভাবতেই হচ্ছে মরে যাওয়াটা অত সহজ নয়। সহজ নয়। সুফিয়া মরেনি? তোমার হাজার হাজার ভাই বন্ধু সেদিন কেমন করে মরে গেল তুমি দেখনি? হ্যাঁ, তিনি দেখেছেন, কিন্তু নিজের জীবনে তো এটাও তিনি দেখলেন যে মরে যাওয়া অত সোজা নয়, মেরে ফেলা তো আরও কঠিন। তুমি কাকে মারবে? বিশ্বাসকে কখনো মারা যায় না। হ্যাঁ তো, সহস্র প্রাণের সেই দীপ্ত পাপড়ি, সেই প্রেম, ভালোবাসা, বিশ্বাস এক চুলো মরেনি। এবং মরেননি সুদীপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক সুদীপ্ত শাহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ওই নামের কোনো অধ্যাপক আছেন নাকি? কখনো ছিলেন না। হ্যাঁ, ছিলেন না এবং নেই তাও ঠিক। তবে এও ঠিক যে সুদীপ্ত শাহীন নামে যেই ভদ্রলোক বন্ধুমহলে পরিচিত, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক এবং ইংরেজি বিভাগেই, কিন্তু অন্য নামে। কেননা পাকওয়াতানে ওই নাম চলে না। সুদীপ্ত শাহীন এই নাম নিয়ে বহাল তবিয়তে বিরাজিত থাকবেন পাকওয়াতানে? এই জন্যই পাকিস্তান বানানো হয়েছিল নাকি? ও সব চলবে না। সুদীপ্ত শাহীন নাম পাকিস্তানে চলবে না। পাকিস্তানে পা দিয়ে কিছুদিনের মধ্যেই সুদীপ্ত কথাটা বুঝেছিলেন। 50-এর দাঙ্গার পর পশ্চিমবঙ্গ ছেড়ে ঢাকায় এসেছিলেন সুদীপ্ত। প্রধানমন্ত্রী নুরুল আমিন এবং তার দল মুসলিম লীগ তখন বাংলাদেশকে পাকিস্তান বানাচ্ছিলেন। একটা পাকিস্তানের জন্ম হয়েছিল বটে 1947-এর 14ই আগস্ট। সেটা পাকিস্তানের রাজনৈতিক সত্তা, সেটা দেহ। রাষ্ট্রের প্রাণ হচ্ছে তার অর্থনীতি এবং তার চিন্ময় সত্তার অভিব্যক্তি সাংস্কৃতিক বিকাশের মধ্যে। ওইখানেই ছিল গণ্ডগোল। হাজার মাইলের ব্যবধানে বিরাজিত দুটো অংশের মধ্যে একটা অর্থনীতি গড়ে উঠলে তাতে একটা অংশের দ্বারা অন্য অংশের শোষিত হওয়ার সম্ভাবনা থাকবেই। অর্থনীতির ক্ষেত্রে একাংশের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে অন্য অংশের ওপর। মুসলিম লীগ প্রাণপণে সেই অর্থনৈতিক প্রাধান্য দেশের পশ্চিমাংশে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছিল। মুসলমান হিসেবে সেটাই কর্তব্য বলে বিবেচিত হয়েছিল তাদের কাছে। কেননা মুসলমানের দৃষ্টি সবসময় হতে হবে কেবলামুখী। আমাদের কেবলা পশ্চিম দিকে, অতএব দেশের পশ্চিমাংশ অধিকতর পবিত্র অংশ। সেটা যে কাবা শরীফের নিকটতর এটা তো অস্বীকার করতে পারে না। মুসলিম লীগ বাংলার নাদান মুসলমানদের দৃষ্টি পশ্চিমমুখী করার জন্যে দেশের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন পশ্চিম পাকিস্তানে। আর বাংলার গঞ্জে, রেল স্টেশনে সর্বত্র তারা একটা করে দিক নির্দেশক খুঁটি পুঁতে দেয়। তার তীরের মতো ছুঁচলো মুখটা থাকে পশ্চিম দিকে, তাতে উর্দু ও বাংলা হরফে লেখা কেবলা। তোমরা কেবলামুখী হও। কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও এত বিশাল ব্যবধানে অবস্থিত ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন দুটি দেশের একই সংস্কৃতি কোনো বাতুলেও চিন্তা করবে না। কিন্তু একই সংস্কৃতির উত্তরাধিকারী আমরা, এ কথা সত্য না হলে পাকিস্তানের চিন্ময় সত্তার অস্তিত্ব কোথায় থাকে? লোকে শুনলে বলবে কি? অতএব বলো, আমাদের সাংস্কৃতিক সত্তাও অভিন্ন।
এক ধর্ম, এক ধ্যান, এক প্রাণ, এক ভাষা, এসব না হলে একটা আধুনিক শক্তিশালী রাষ্ট্র হয় কি করে? অপূর্ব সব কাণ্ড সুদীপ্ত দেখেছিলেন প্রথম পাকিস্তানে এসে। 1000 মাইলের ব্যবধানে দুটি দেশকে সর্বাংশে এক করে তোলার জন্যে একটা দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনকে মুছে ফেলার চক্রান্ত তখন সবে শুরু করেছে মুসলিম লীগ সরকার। সেই তখনই সুদীপ্ত এসেছেন পাকিস্তান। হয়ে গেল 21 বছর। সেদিনের সদ্য জন্ম নেওয়া শিশুরা আজ অনেকেই বিশ্ববিদ্যালয়ের সুদীপ্তের ছাত্র। ছাত্র অবস্থায় সুদীপ্তের অসুবিধা খুব একটা হয়নি। হতে পারত, তখনই কথাটা উঠতে পারত, সুদীপ্ত শাহীন নাম মুসলিম সমাজে চলবে না। কিন্তু সে সময় ইংরেজি বিভাগের দায়িত্ব ন্যস্ত ছিল একজন ইংরেজ অধ্যাপিকার উপর। ইংরেজ অধ্যাপিকা পাকিস্তানের রহস্য ঠিক জানতেন না। অতএব সুদীপ্ত ইংরেজি বিভাগের ছাত্র হতে পেরেছিলেন এবং MA ফাইনাল পরীক্ষা দিয়ে কিছুকাল একটা ইংরেজি পত্রিকায় চাকরিও করেছিলেন। তারপরেই শুরু হয়েছিল সেই কাণ্ডটা। পাশ করে সুদীপ্ত কলেজে চাকরির চেষ্টা করলে তখনই উঠেছিল কথাটা, আপনি সুদীপ্ত শাহীন, এমন নাম তো শুনিনি। না শুনে থাকলে এখন শোনো, বলতে ইচ্ছে করেছিল সুদীপ্তর, কিন্তু বলেননি, কারণ চাকরিটার দরকার ছিল তার। অতএব ওই বেয়াড়া প্রশ্নটাকে তিনি হজম করেছিলেন। তবু রেহাই মেলেনি। আবার একটা প্রশ্ন হয়েছিল, কি জাতের মানুষ, হিন্দু না খ্রিস্টান? আমার দরখাস্তেই সে কথা লেখা আছে। খুব ছোট করে একটা উত্তর দিয়ে সুদীপ্ত থেমেছিলেন, কিন্তু সে কথায় প্রতিক্রিয়া হয়েছিল অনেকখানি। মনে তলায় যে দরখাস্তে মিছা কথা বানাইছেন, সুদীপ্ত কি কখনো মুসলমানের নাম হয়? কথা হচ্ছিল ইন্টারভিউয়ের সময়। ইন্টারভিউ বোর্ডের অন্য এক সদস্য দাড়িতে হাত বুলিয়ে বললেন, সুদীপ্ত কথাটার মানেটা কি? ততক্ষণে সুদীপ্ত বুঝে ফেলেছে তার চাকরিটা হচ্ছে না। তিনি বললেন, উত্তমরূপে দীপ্যমান যাহা। এই তো তবে বাংলা কথা হইল সাব, আপনি তবে হিন্দু হইবার চান? কেন, হিন্দু কেন হব? তা নয়তো কি হবেন? বাংলা হইলে তো সব হিন্দু হয়ে গেল, আর হিন্দু হইলে দেশও তো হিন্দুস্তান হয়ে যাব। আপনারা পাকিস্তানে সব হিন্দুস্তানের চর আইছেন। ঠিক কইছ হাওলাদার ভাই, এই যে ভাষা আন্দোলন হইল, এইসব তো এনাদের জন্যই। এনারাই আমাকে চাওয়ালগো মাথা বিগড়ায় দিছে। মাথা বিগড়ে গিয়েছিল সুদীপ্তরও। পরপর 3 বার ইন্টারভিউ দেবার সময় প্রতিবারই নামের জন্য নিন্দা হল তার, কিন্তু শেষ পর্যন্ত একটা চাকরি তিনি পেলেন। ঢাকা থেকে বহু দূরের এক মফস্বল কলেজে কোনো ইংরেজির অধ্যাপক পাওয়া যায় না। সেখানেই সুদীপ্তর অধ্যাপক জীবনের সূত্রপাত। সেই কবে 1953 কথা সেটা। আজ সুদীপ্ত সুদীর্ঘ 18 বছরের অভিজ্ঞ অধ্যাপক। ধাপে ধাপে উন্নতিও অনেক হয়েছে তার। সেই মফস্বল কলেজ থেকে ঢাকা শহরের জগন্নাথ কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়। একটা যেন নেশায় পেয়ে বসেছিল সুদীপ্তকে। ওপরে ওঠার নেশা, আরও ওপরে, আরও ওপরের নেশা সংক্রামক। ওই সংক্রামক নেশাটা ক্রমে ক্রমে তখন সারা পাকিস্তানকে আচ্ছন্ন করে ফেলেছে। সদ্য তখন হিন্দু মধ্যবিত্তের একটা বিপুল অংশ দেশ ত্যাগ করে চলে গেছেন। মাঠ ফাঁকা। ফাঁকা মাঠে গোল দিতে পারলে কে আর কষ্ট করে খেলা শেখে? এবং কোনো খেলা না শিখেই খেলায় জয়লাভ করতে চাইলে চরিত্র হারাতে হয়। চরিত্রহীনের সম্বল তোষামোদ আর দালালি। পাকিস্তানে এখন দালালির জয় জয়কার। প্রচণ্ড নির্লজ্জ দালালি, তোষামোদ আর উৎকোচ। সুদীপ্তর এখন প্রবল আফসোস হয়। তিনি কেবলই কবিতা লিখতে শিখেছিলেন। গল্প লিখতে পারলে? তোষামোদি ও দালালির যত বিচিত্র চেহারা তিনি দেখেছেন, তা সব যদি তিনি গল্পে লিখতে পারতেন, বিশ্ব সাহিত্যে তার দ্বিতীয় মেলা ভার হতো। বেশি দূরে যাবার দরকার তার ছিল না। বিশ্ববিদ্যালয়ে তার কয়েকজন সহকর্মীর জীবন বৃত্তান্ত নিছক ইতিহাসের মতো বলে গেলেও
বিস্ময়কর উপন্যাসের কাহিনী হয়ে যাবে। সবই জানেন সুদীপ্ত, কিন্তু উপায় নেই। তিনি গল্প কিংবা উপন্যাস লিখতে পারেন না, দালালিও পারেন না। তবে একটি কাজ তিনি করেছিলেন, তা করেছিলেন ওই উন্নতির নেশাতেই। বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ঢোকার জন্য এফিডেভিট করে নাম পাল্টিয়েছিলেন, কিন্তু তা কেবলই বিশ্ববিদ্যালয়ের খাতাপত্রের জন্যই। অন্য সর্বত্রই তিনি এখনও সুদীপ্ত সাহিনী আছেন, ওই নামেই এখনও কবিতা লেখেন। পাক মুল্লুককে তরকির জন্য সুদীপ্তকে নাম লুকোতে হয়েছিল, এবং সেই রাতে বাঁচার জন্য লুকোতে হয়েছিল খাটের নিচে। কখনো খুব একজন সাহসী বলে সুনাম ছিল না সুদীপ্তর। তা হলেও জীবনে কখনো খাটের নিচে শুয়েছেন এমন কোনো দ্বিতীয় উদাহরণ সুদীপ্তর জীবনে নেই। ভয়ের রাত কখনো কি তার জীবনে আসেনি সেই 50-এর দাঙ্গায়? না, সেদিন তাদের পাড়া আক্রান্ত হলেও কোন অন্ধকারের কোণে লুকোবার কথা মনে হয়নি তো, বরং মনে পড়েছিল বন্ধুদের কথা। সেদিন তাই বন্ধুগৃহের আশ্রয় প্রত্যাশায় পথে বেরিয়েছিলেন তারা, এবং আশ্রয় পেয়েছিলেন। কিন্তু এবারও সুদীপ্ত সেই কালো রাতে কোনো বন্ধুর মুখ মনে করতে চেষ্টা করেছিলেন। কোনো বন্ধুর উজ্জ্বল প্রীতি সেই রাতের ভয়ের মুখ ফ্যাকাশে করে দেবে এমন একটা আশাকে লালন করতে চেয়েছিলেন। কিন্তু কোনো আশা সেই রাতের ত্রিসীমানা ঘেঁষতে সাহস করেনি। কেউ আশা করেনি যে 26শে মার্চের সূর্যোদয় দেখবার জন্যে এই রাতটুকু সে বেঁচে থাকবে। তবু অনেকে বেঁচে ছিল, এবং অনেকেই যে বেঁচে আছেন সেটা সুদীপ্তর কাছে পরম বিস্ময় বলে মনে হয়েছিল। অনেকেই যারা মরেছিলেন তারা যেন খুব স্বাভাবিক একটি কর্ম করেছেন, অতএব সকলেই তাদের সম্পর্কে একটা অদ্ভুত অসাড়তা অনুভব করেছিলেন। কিন্তু জীবিতদের নিয়ে বিস্ময়ের অন্ত ছিল না। আপনি বেঁচে আছেন? আল্লাহ বাঁচিয়েছেন ভাই। আপনি? আমাদের বিল্ডিংয়ে তো 5 জন গেছেন, আমি যে কি করে বাঁচলাম আল্লাহ জানে। সুদীপ্তর এখনো মনে হয় কি করে তিনি যে বেঁচে আছেন তা তিনি জানেন না, আল্লাহ জানেন। তবে হ্যাঁ, যারা মরে গেছেন তারা ঠিকই গেছেন, ওটা কোনো সংবাদ নয়। সংবাদ হয় কোনটা? স্বাভাবিক ঘটনাধারার মধ্যে যেটা খাপ খায় না, যা হয় কিছুটা অস্বাভাবিক কিংবা সাধারণের গণ্ডিকে যা অতিক্রম করে, তাকেই মানুষ গ্রহণ করে একটা সংবাদ বলে। কিন্তু সেই 25-এর রাত থেকে মৃত্যুটা কি কোনো সংবাদ? মৃত্যু তো এখন অতি সাধারণ, অতি স্বাভাবিক আটপৌরে একটি ঘটনা মাত্র। অমন যে অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব বা অধ্যাপক মনিরুজ্জামান মারা গেলেন, নিষ্ঠুরভাবে নিহত হলেন, অন্য সময় হলে তা খবরের কাগজে কত বড় একটা খবর হতো ভাবুন দেখি। সুদীপ্ত পাশ ফিরে একটু তন্দ্রাচ্ছন্ন হতে চেষ্টা করলেন। চেষ্টা ব্যর্থ হল। একে একে কয়েকটি মুখ এসে দাঁড়াল সুদীপ্তর সামনে। তার শিক্ষক এবং পরে সহকর্মী অধ্যাপক ড জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, 23 নম্বর বিল্ডিংয়ে তার নিকটতম প্রতিবেশী ড ফজলুর রহমান, বন্ধুপ্রতিম ড মুক্তাদির। ড মুক্তাদিরের সঙ্গে পরিচয় খুব দীর্ঘদিনের নয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আড্ডা দিতে গিয়ে পরিচয়। ভারী সুন্দর একটা মন ছিল ভদ্রলোকের। এমন মানুষ কেউ মারে? কিন্তু কাকে মারাটাই বা ঠিক হয়েছে? ওইভাবে নৃশংস সৈনিকের হাতে পরম শত্রুর মৃত্যু তো মানুষ কামনা করে না। ছি ছি, তারা কি মানুষ যারা ড গোবিন্দচন্দ্র দেবকেও গুলি করে মারে? সেই মহিলাকে ফিরোজ নাকি দেখেছেন কাল। ফিরোজ গিয়েছিলেন মেডিকেল কলেজে, তার দলের এক ভদ্রলোককে পৌঁছে দিতে গিয়েছিলেন এবং সেই সঙ্গে দেখতে। কিন্তু বেশি কিছু দেখা হয়নি কাল। মেডিকেল কলেজ থেকে গিয়েছিলেন গুলিস্তান পর্যন্ত, অতঃপর ওই পথেই ফিরে এসেছেন। পথের দুপাশে বহু মৃতদেহ তখনও ছিল, এবং সেই সকল মৃতদেহের পাশ মাড়িয়ে চলেছে জীবিতদের মিছিল।
কোনো মতে কপালের গুণে যারা বেঁচে গেছে সেই সকল জীবিত হতভাগ্যের দল। সেই জীবিতদের মধ্যেই একজন ছিল সেই শিশুটি। বয়স হবে বছরখানেক। তার কাহিনী কাউকে বলা যায়? সুদীপ্তর কাছে বলতে গিয়ে ফিরোজ তো কেঁদেই ফেলেছিলেন। একটা বড় গাছের বিশাল গুঁড়ি পড়েছিল রাস্তার পাশে। সম্ভবত ব্যারিকেড সৃষ্টির জন্যই ওটা আমদানি হয়ে থাকবে। সেই গুঁড়ির আড়ালে হয়তো লুকিয়ে বাঁচতে চেয়েছিলেন ভীত সন্ত্রস্ত অসহায় রমণী। হয়তো ঘরে আগুন জ্বললে পথের বুকে নিরাপত্তা সন্ধান করেছিলেন। বাঁচাতে চেয়েছিলেন বুকের শিশুকে। ফিরোজ দেখলেন মৃত জননীর স্তন চুষে তখনও বাঁচতে চাইছে সেই অবোধ অলৌকিকভাবে বেঁচে থাকা শিশু। এই ঘটনা ফিরতি পথের। যাবার পথে দেখেছিলেন সেই মহিলাকে, কোলের একমাত্র শিশুকে বুকে চেপে, পাশে একটা সুটকেস, এক হাতে ধরে রিকশায় যাচ্ছিলেন এক ভদ্রমহিলা। ডক্টর গোবিন্দচন্দ্র দেবের বিধবা পুত্রবধূ, চিরকুমার ডক্টর দেবের পালিত পুত্রের স্ত্রী। কলিযুগের দেবতা দেখতে চাও? ডক্টর দেবকে দেখো। একজন প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে কত উপার্জন ছিল তার? যা ছিল তার 1/10 বোধহয় নিজের জন্য খরচ হতো না। বাকি টাকা ব্যয় হতো দান ধ্যানে এবং পালিত পুত্রদের পেছনে। বহু দরিদ্র সন্তানকে তিনি পালন করেছেন। তারা কেবলই যে হিন্দুই এমন নয়। হিন্দু মুসলিম ভেদাভেদটা কি আর এই যুগে মানবার বিষয়? বিনয়দা, সুতপাদি, সুকান্ত কিংবা মন্দিরাকে কখনো কি কোনো বিশেষ ধর্মের লোক মনে হয়েছে? ডক্টর দেব বিশেষ কোনো ধর্মের লোক ছিলেন না। বোধহয় সব ধর্মেরই লোক ছিলেন তিনি। মনে প্রাণে যিনি দার্শনিক, তিনি বিশেষ একটা ধর্মবিশ্বাসের দ্বারা আবদ্ধ হবেন, এটা হয় কখনো? কি হে, ঘুম ভেঙেছে? ফিরোজের সাড়া পাওয়া গেল। পাশের ঘরে সন্তানাদি সহ মহিলারা ছিলেন এবং এই ঘরে ছিলেন তারা 2 বন্ধু। ইচ্ছে ছিল অনেক রাত অবধি 2 বন্ধুতে গল্প করবেন, কিন্তু গল্প জমেনি। গল্পের মেজাজ সুদীপ্তরও ছিল না এবং সারাদিনের ক্লান্তিতে ফিরোজ অতি শীঘ্রই ঘুমিয়ে পড়েছিলেন। জাগলেন এখন এবং জেগে উঠতেই কণ্ঠস্বর পাওয়া গেল তার। সুদীপ্ত ইতিবাচক সাড়া দিয়ে পরে শুধলেন, আচ্ছা, কাল যে তুমি ডক্টর দেবের পুত্রবধূর কথা বলছিলে, তুমি কি তাকে আগে থেকে চিনতে? না, আমি চিনতাম না। আমার গাড়িতে যে ভদ্রলোক ছিলেন তিনি চিনিয়ে দিলেন। তার এক বন্ধুর নাকি বোন। স্বামীর নাম মোহাম্মদ আলী কিংবা ঠিক ওই ধরনের কিছু একটা হবে, শুনেছিলাম, এখন মনে আসছে না। অর্থাৎ মুসলমান। ডক্টর দেবের মুসলমান পুত্রকে তার সঙ্গে এক সারিতে দাঁড় করিয়ে হত্যা করেছে পাকিস্তানি সৈন্যেরা। 2টো লাশ পাশাপাশি পড়ে থাকতে দেখা গেছে। আর দেখা গেছে মধুবাবুর লাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রিয় মধুদা। সুদীপ্ত ছাত্র জীবনের কথা স্মরণ করলে সেখানে মধুদার একটি উজ্জ্বল স্মৃতিকে বুকের মধ্যে লালিত দেখতে পান। জীবনের কত আনন্দের, কত বিষণ্ণতার, কত বিতর্কের স্মৃতি ওই মধুর ক্যান্টিন। সেই প্রিয় মধুদা। মধুদা, তোমাকে ওরা মারলে, কিন্তু কেন? 25-এর রাতে সুদীপ্তর বুকের মধ্যে লুকিয়েও যেন বেলা যথেষ্ট ভয় পাচ্ছিল। তখনই সেই কন্যার কণ্ঠে একটি প্রশ্ন শুনেছিলেন সুদীপ্ত, মর্মভেদী প্রশ্ন, আব্বা, ওরা আমাদের মারবে কেন? কন্যা কণ্ঠের সেই প্রশ্নই আবার যেন সুদীপ্ত শুনতে পেলেন মধুদার কথা মনে হতেই। ওরা মধুদাকে মারবে কেন? হ্যাঁ রে অবোধ কন্যা, উত্তর একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওরা ধ্বংস করে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের যা কিছু প্রিয় সবই ওরা শেষ করে দেবে।
অন্তত শেষ করতে চায়, মারতে চায়, ধ্বংস করতে চায়। কেন করবে না শুনি? স্বাধীন চিন্তার নামে যত সব ডেপোমি। ছেলে পড়াচ্ছ, পড়াও। আমরা কিভাবে শাসন করি না করি তা নিয়ে তোমাদের ফাদারের কি? আমরা কোন দিক দিয়ে উড়োজাহাজ চালাই, কোন ঘাঁটি থেকে তেল নিই, সে আমরা বুঝব। সাহেবদের ব্রিটিশ ডেপুটি হাইকমিশনে গিয়ে ধর্ণা দেয়া হলো, মালদ্বীপ থেকে আমরা বিমানের জ্বালানি সংগ্রহ করতে পারব না। কি আবদার! বলি, দেশের ভালো মন্দ চিন্তাটা কি তোমাদের না আমাদের? কি বললে? দেশের ভালো মন্দ তোমরাও বুঝতে চাও? ওই রোগেই তো মরেছে বাঙালি। বাবা, দেশের ভালো মন্দ পশ্চিমা জওয়ানদের হাতে ছেড়ে দাও, আর নিজেরা ঘাস বিচালি খেয়ে ঘুমাও। দেশের উন্নতির জন্য খুব করে চা পাট উৎপাদন করো, কিংবা ভদ্রলোক হলে দেশের সংহতি রক্ষার জন্য কাজ করে বা থিসিস লিখে তমঘা নাও। এসব পছন্দ না হলে তোমাদেরকে ওরা মারবে। মারাটা তখন হবে জায়েজ। এই সহজ কথাটি 25শে মার্চ পর্যন্ত অনেকেই জানতেন না। মধুদা জানতেন না যে ছাত্রদের প্রিয় হওয়া অপরাধের। শুধু মধুদা কেন, পৃথিবীর কোনো মানুষেরই তা জানার কথা নয়। মধুদার ঋণ আমরা কি করে শোধ করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই শুধু মধুদার কাছে ঋণী? আক্ষরিক অর্থে তাই। বহু ছাত্রই তার ক্যান্টিনের ঋণ শোধ করতে পারেনি। কেউ কেউ তার মধ্যে ইচ্ছে করেও বটে। সব ছাত্রই কি ভালো থাকে? কিন্তু মধুদা সব ছাত্রকেই ভালো জানতেন। ছাত্রদের তিনি কি দৃষ্টিতে দেখতেন? তোমরা দেশ বাঁচাবে আর আমি তোমাদের বাঁচাবো না? হ্যাঁ, তা বাঁচাতেই হবে। ছেলেরা তাকে মধুদা বলে না। দাদা তো ছোট ভাইদের ভালোবাসবেই। ছোট ভাইদের ছোটখাটো অপরাধ কি ধরলে চলে? না, যদি চলে তাহলে তুমিই অপরাধী। অতএব মধুদাকে মারতে হবে। আর ডক্টর দেবকে? তিনি পাকিস্তানের আদর্শে বিশ্বাসী নন, অতএব তাকেও মারতে হবে বই কি। ডক্টর দেব যে পাকিস্তান বিরোধী ছিলেন এমন কথা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মুখেই শুনেছেন তিনি। তিনি হচ্ছেন প্রসিদ্ধ বিজ্ঞানী ডক্টর আব্দুল খালেক। ডক্টর খালেককে অবশ্য একটু চেনা কঠিন, কিন্তু মিস্টার মালেকের ভাই বললে সকলেই তাকে চিনবে। স্ত্রীর অর্থে বিলেত গিয়েছিলেন, সেখান থেকে পিএইচডি হয়ে এসে একটা হলের প্রভোস্ট হয়েছেন। বেনামিতে দুখানা দোকান চালাচ্ছেন নিউ মার্কেটে, এবং সমাজসেবার মানুষে সদস্য হয়েছেন রোটারি ক্লাবের। সুদীপ্তর সঙ্গে জানাশোনা মোটামুটি হলেও সকলের সঙ্গে তিনি বড় একটা মেশেন না। তাই তার নাম যত পরিচিত, তিনি নিজে তত পরিচিত নন। কিন্তু মিস্টার মালেক এদিক থেকে একজন প্রথিতযশা ব্যক্তি। পাশ করেছেন পলিটিক্স নিয়ে, কিন্তু পলিটিক্স করেন না। এই সম্পর্কে পড়াশোনাও করেন না। লেখেন কবিতা, নিয়মিত ক্লাবে আসেন। এদিক থেকে তিনি ছোট ভাই খালেকের ঠিক বিপরীত, এবং প্রচুর আড্ডা জমাতে পারেন, আর বিস্তর মিথ্যা কথা বলা ভদ্রলোকের অভ্যাস। ক্লাবে কোনোদিন মালেকের পাশে বসলে সুদীপ্ত সেদিন সহস্র গ্যালন মিথ্যার ধারা জলে স্নান করে ঘরে ফেরেন। মিছে কথা ভদ্রলোক বলতেও পারেন ভারী সুন্দর করে, এবং প্রায় ক্ষেত্রেই সে মিছে কথা নিরীহ গোছের হয় না। অন্যের প্রচণ্ড ক্ষতি হতে পারে এমন মিছে কথাও তিনি অবলীলাক্রমে বলে যেতে পারেন। চিন্তার সূত্র ছিঁড়ে দিয়ে ফিরোজের কণ্ঠস্বর এলো, আমার কি মনে হয় জানো, এই যে কাণ্ডটা এহিয়া করল, এক হিসেবে এতে আমাদের লাভই হবে। কিন্তু আমি তো দেখছি তোমার লোকসান। আমরা 5 জন এসে পড়েছি তোমার ঘাড়ে, এ কি সোজা কথা? মোটেই সোজা কথা নয়, ঘাড় ব্যথা হয়ে গেছে। তবে মনে রেখো, এহিয়ার ঘাড়ে যে বোঝা আমরা এবার চাপাবো, তাতে ওইসব ব্যথা বেদনা কিছু নয়, ঘাড়টাই ভেঙে যাবে। ওই কাজটা করো না ভাই, অনেকে এতিম হয়ে যাবে। তুমি দালালদের কথা ভাবছ তো? না, তাদেরকে এতিম করে দুঃখ আর দেব না। এতিম হওয়ার আগেই তাদেরকে খতম করে দেব।
মালেক খালেক ভ্রাতৃদ্বয়ও এই দালালদের পর্যায়ে পড়ে। বিশেষ করে মালেক সাহেব এ ব্যাপারে তুলনাহীন। বয়সেও বেশ প্রবীণ, কিন্তু ছেলে মানুষিতে এখনও অদ্বিতীয়। ওইটুকুই আকৃষ্ট করে সুদীপ্তদের। এই ভ্রাতৃদ্বয়ের কথা মনে করি সুদীপ্ত এখানে বললেন, কয়েকজন দালালের কথা মনে হলে আমার কি ইচ্ছে করে জানো? কি, দেশ ত্যাগ ইচ্ছে করে না প্রাণত্যাগ? আমার ইচ্ছে করে অন্তত 1 ঘন্টার জন্যেও ইয়াহিয়ার একটি বর্বর সৈনিক হয়ে যাই। এই তো ভুল করলে অধ্যাপক। ইয়াহিয়ার বর্বর সৈনিকরা কখনো দালাল মারতে পারে না, তারা ভালো মানুষ মারে। তাই তো, কথা তো ফিরোজ ঠিকই বলেছে। পশু কি কখনো পশু মারে? পশুর ধর্ম তো মানুষ মারা, মানুষ মারে পশুকে। হ্যাঁ, তাহলে তাকে একটি মানুষই হতে হবে, শক্ত সমর্থ মানুষ। কিন্তু 25-এর রাতে ওরা কেবলই কি ভালো মানুষ মেরেছে? প্রায় তাই, কেবল ভুল করে 2-একটা সেম সাইড হয়ে গেছে। কীর্তিমান পুরুষ বটে মালেক সাহেব। এমএ পাশ করেছেন 1945-এর দিকে। সেই সময় তিনি কমিউনিস্টদের গাল দিয়ে মাসিক মোহাম্মদীতে কবিতা লিখতেন, কেননা ওইটিই সবচেয়ে নিরাপদ ছিল সেই সময়। দেশ স্বাধীন হলে মুসলিম লীগ অথবা কংগ্রেসের রাজত্বে বাস করতে হবে, অতএব তাদের কাউকে ঘাঁটানো নিরাপদ নয়। আবার একান্তই যদি দেশ স্বাধীন নাও হয়, তাহলেও বাস করতে হবে ব্রিটিশ রাজত্বে, অতএব ব্রিটিশদের বিরুদ্ধেও কিছু লেখা যায় না। অথচ সেকালে পলিটিক্যাল বিষয়ে কবিতার বেশ বাজার দর ছিল, এবং ব্রিটিশ, কংগ্রেস, মুসলিম লীগ সকলকেই খুশি করা যায় এমন বিষয় ছিল কমিউনিস্ট বিরোধিতা। তাই লিখলেন লাল বন্দুকের গান। স্বাধীনতা লাভের পর পাকিস্তানে শুরু করলেন মুসলিম তাহজিব ও তামুদ্দুন নিয়ে গবেষণা। সে সময় তিনি একটি প্রবন্ধ লিখলেন। তার আরম্ভটা এইরকম: মাঝে মাঝে কবিতা লিখিয়া থাকি। কবিতা আমি ভালোবাসি, কিন্তু তদপেক্ষাও আমি বেশি ভালোবাসি আমার দেশকে। দেশ আগে, তারপরে সাহিত্য। দেশের স্বার্থ অগ্রে বিবেচনা করিতে হইবে, পরে সাহিত্যের কথা আসিবে। আমি সাহিত্যের ছাত্র নহি, অতএব সাহিত্য সম্পর্কে সকল তত্ত্ব আমার না জানা থাকিতেও পারে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কিছু পড়িয়াছি। রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে লব্ধ জ্ঞানের দ্বারা এই দৃঢ় প্রতীতি আমার মধ্যে জন্মিয়াছে যে। এইভাবে শুরু করে সেই প্রবন্ধে মালেক সাহেব প্রমাণ করেছিলেন নবগঠিত রাষ্ট্রের স্বার্থেই পাকিস্তানি জাতির জন্য রবীন্দ্র চর্চা বিপজ্জনক। বিগত শতাব্দীর পুঁথি সাহিত্যের আদর্শ হবে আমাদের পাকিস্তানি সাহিত্যের আদর্শ। আহা, পাক সরকার কি খুশি তখন হয়েছিলেন। সঙ্গে সঙ্গে মালেক সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়ে গিয়েছিলেন। প্রথমে লেকচারার, পরে 3 বছরের মধ্যেই 5 জনকে ডিঙিয়ে হয়ে গিয়েছিলেন রিডার। কিন্তু হায়, রিডার হওয়ার 6 মাসের মধ্যেই এ কি কাণ্ড! অভূতপূর্ব সেই কাণ্ড ঘটল 1954-তে। পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের ঘটল ভরাডুবি। পাকিস্তানের রাজনীতি ক্ষেত্রে আওয়ামী লীগের প্রাধান্য শুরু হল। না, সেজন্যে কপাল চাপড়ে লাভ নেই। বুদ্ধি থাকলে সব নদীতেই পার হওয়া যায়। বুদ্ধি খাটাতে শুরু করলেন মালেক সাহেব। কিছুক্ষণ ভাবলেন আওয়ামী লীগের মনের কথাটা কি। পাকিস্তান নামক রাষ্ট্রের মধ্যে থেকেও আমাদের বঙ্গীয় সত্তাটিকে আমরা ভুলতে পারিনি, ভুলব না। ব্যাস, মালেক সাহেব পূর্ব বাংলা নিয়ে ভাবে গদগদ হয়ে একটি প্যান প্যানে কবিতা লিখে ফেললেন। 21শে ফেব্রুয়ারির উপর গানও লিখে ফেললেন, একটা প্রবন্ধই লিখে ফেললেন। পাকিস্তানের প্রথম রুদ্র আবির্ভাবে অনেকেই আমরা বিমূঢ় হইয়াছিলাম। 52-র ভাষা আন্দোলনে আমরা সম্বিত ফিরিয়া পাইয়াছি। লেখক বোধহয় রুদ্র শব্দের মানে জানতেন না। একটু মিছে কথা লেখা হয়ে গেল। লিখতে লিখতেই মালেক সাহেব ভেবেছিলেন সত্যিকারের জ্ঞানোদয়টা তার 52-তে হয়নি, হয়েছিল 54-তে। তা হোক, যাহা 52 তাহাই 54।
এই ধরনের এক আধটু মিথ্যা জায়েজ। এটা কলিযুগ না? কলিযুগে 16 আনা সত্য অচল। এইভাবে কিছু সত্য কিছু মিথ্যাকে আশ্রয় করে মালেক সাহেব ভারী সুন্দর সচল রইলেন 54 পরবর্তী দিনগুলিতে। এমন সময় কি ভাগ্যের পরিহাস! আইয়ুব খানের সেই মার্শাল ল, গ্রাম্য উচ্চারণে মার্শালা, জারি করলেন। আইয়ুব খান এসে মার্শাল ল জারি হওয়ার দিন মালেক সাহেব সারাদিন রোজা রেখে খোদার কাছে কেঁদেছিলেন। হায় হায়, এমনি করে কি কেউ নিজের পায়ে কুড়াল মারে? কোন কুক্ষণে কেন এইসব কবিতা গান লিখেছিলাম? আল্লাহর কাছে বিস্তর কাঁদাকাটা করলেন মালেক সাহেব। নামাজ আগে থেকেই পড়তেন, এবার নফল নামাজের সংখ্যা বাড়িয়ে দিলেন। আগে দাড়ির সঙ্গে গোঁফও কিছুটা রাখতেন, এখন খুর দিয়ে গোঁফও চেঁচে ফেললেন। দাড়ি রয়ে গেল বহাল তবিয়তে। গুম্ফবিহীন দাড়িতে মুখের চেহারাটা এবার খাঁটি মুসলমানের মতো দেখতে হল। কিন্তু দিলে তবু ভরসা হয় না। নির্জনে একা থাকলেই আল্লাহকে ডাকেন। তখন আল্লাহ তার উপর কৃপা করলেন। একদিন হঠাৎ আইয়ুব খানের কাছে ডাক পড়ল মালেক সাহেবের। খান সাহেব মালেক সাহেবকে সরাসরি জানিয়ে দিলেন, আমি অযথা কাউকে দুঃখ দেব না, আপনার আগেকার সকল গুনাহ মাফ করে দেয়া হল। এখন আমি চাই আপনারা সকলে মিলে জাতি গঠনের কাজে আমার হাত শক্ত করুন। জাতি গঠনের মহান দায়িত্বের কথাগুলি আইয়ুব খান সামনে রাখলেন সবার। পেছনে রইল রাইফেল। চোখ বন্ধ করে যারা সেই মহান দায়িত্ব পালনে পা বাড়াল, সেই রাইফেল কখনো তারা দেখতে পায়নি। তারা ভাগ্যবান। কিন্তু হতভাগা অনেকেই একটু ইতস্তত করেছিলেন এবং অনেকেই তারা সিধেও হয়েছিলেন দু একটা রাইফেলের গুঁতো খেয়ে। অনেকে তাও হননি। তাদের মধ্যে ছিল দেশদ্রোহিতার শিরোপা। বুদ্ধিজীবী, সাংবাদিক ও রাজনীতিকদের একটা তালিকা তৈরি করে তাদের 3টে ভাগে ভাগ করেছিলেন খান সাহেব। একদল সাদা, একদল কালো এবং একদল হলুদ। এই ভাগ কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবেই করা হয়েছিল এবং সাদা তালিকার নিষ্পাপ ভালো বোকা মানুষগুলিকে অত্যন্ত সম্মান দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছিল। অত ভালো মানুষ দিয়ে দেশের কাজ হয় না, তবে তোমাদের কিছু বলাও হবে না, হাজার হলেও তোমরা বোকা ভালো মানুষ। হলুদ তালিকায় ছিলেন 2 ধরনের মানুষ। এক, নিষ্পাপ বটে তবে বোকা নয় এবং সংকল্প সাধনে অত্যন্ত দৃঢ়চেতা। 2, অল্প পরিমাণে দাগ ধরা, শয়তানিতে নেমেও বিবেকটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা যাদের আছে। এই হলুদ তালিকার মানুষগুলি ছিলেন আইয়ুব খানের কাছে অত্যন্ত ডেঞ্জারাস, ভয়াবহ রূপে বিপজ্জনক। এদের হাত পা ভেঙে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করে খান সাহেব মাঠে নেমেছিলেন। তার সহায়ক হয়েছিলেন কালো তালিকার মানুষগুলি। কালো তালিকায় নামগুলো ছিল খুব বাছা বাছা, পাকা চরিত্রহীন, পাকা শয়তান, পাকা বদমায়েশ, কিন্তু সেই সঙ্গে অতি ধুরন্ধর এবং প্রচণ্ড রকমের বুদ্ধিমান। ভাগ্যক্রমে এই কালো তালিকায় মালেক সাহেব পড়েছিলেন। খান সাহেবের দরকার ছিল বুদ্ধিমান চরিত্রহীন মানুষ। ওদের দিয়েই উদ্দেশ্য সিদ্ধ হওয়া সম্ভব। তাই ওদের কাছেই নিজেকে ব্যক্ত করলেন খান সাহেব। দেখো হে, তোমাদের সর্বপ্রকার অতীত দুষ্কর্মের তালিকা আমার কাছে আছে। আমি তা ঠিকমতো রেখেই দেব, কিছু বলবো না তোমাদের। কিন্তু তার বিনিময়ে আমি যত দুষ্কর্ম করব সেসবের সাফাই তোমাদের গাইতে হবে। নেশন বিল্ডিংয়ের কন্ট্রাক্টরই আমি তোমাদের দেব। তা থেকে তোমরা করে খেতে পারবে, কিন্তু সাবধান, বেইমানি করার চেষ্টা করো না। মনে রেখো, আমি পাঠান। পাঠান কখনো বেইমানি সহ্য করে না। মালিক সাহেব শুনেই সঙ্গে সঙ্গে হাত জোড় করেছিলেন। তবা তবা, কি যে বলেন স্যার, যা বলবেন তাই করব। তোমরা বাঙালিরা তো সব হিন্দুদের গোলাম ছিলে না? হ্যাঁ স্যার, ঠিক স্যার, ছিলাম বই কি। অত স্যার স্যার করবে না। শোনো, গোলাম যেকালে ছিলে, এখন তোমরা আজাদ। এই আজাদি তোমাদের জন্য কে এনেছে বলতে পারো? এই আমি, আইয়ুব খান। নিজের বুকে বুড়ো আঙুলের টোকা মেরে দেখিয়েছিলেন খান সাহেব। আর অমন যে চালু মাল মিস্টার আব্দুল খালেক,
তিনিও খান সাহেবের কথা শুনে কিঞ্চিত ঘাবড়ে গিয়েছিলেন। তার ধারণা আমাদের আজাদি কায়েদে আজমের অবদান, সে কথা ভুলে গিয়ে তাকে বলতে হবে তা এনেছেন এই পাঠান খান সাহেব। মিস্টার মালিককে চুপ থাকতে দেখে খান সাহেব বলে চললেন, আমি তোমাদের আজাদি এনে দিয়েছি, আমি তোমাদের মুক্তিদাতা। কিন্তু মুক্তি দিলেই তাকে সকলে নিতে পারে? বলো, পারে? না হুজুর, বহুকাল খাঁচার ভেতর থাকার পর পাখিকে ছেড়ে দিলে সে উঠতে পারে না। ঠিক, তোমাদের বাঙালিদের অবস্থা হয়েছে খাঁচার পাখির মতো। দীর্ঘকাল হিন্দুয়ানির খাঁচায় তোমরা পোষা ছিলে, এখন ছাড়া পেলেও তাই উঠতে পারছ না, মানে হিন্দুয়ানি ত্যাগ করতে পারছ না। তোমাকে এই কাজের ভার আমি দিতে চাই, বুঝতে পারলে? মালিক সাহেব বুঝতে চেষ্টা করলেন। খান সাহেব বলে চললেন, আমি একটা সংস্থা গড়ব মনে করেছি। কি নাম দেব বলতে পারো? হুজুর তার কাছে সাজেশন চেয়েছেন। আহা, কি সৌভাগ্য! গৌরবে ও গর্বে মালিক সাহেব স্ফীত হয়ে উঠলেন। একটু মাথা নত করে ভেবে বললেন, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি প্রোটেকশন অব দি বেঙ্গলিজ ফ্রম দ্য কাফিরস। রাস্কেল! খান সাহেব রাগে ফেটে পড়লেন। আর একটু হলে লাথি মেরে বসতেন। বুট শুদ্ধ পাটা লাফিয়ে উঠেছিল ফুটখানেক। মালিক সাহেব ভয় পেয়ে গেলেন, কিন্তু না, খান সাহেব আর বেশি কিছু করলেন না। একটু না ভেবে প্রায় সঙ্গে সঙ্গেই বললেন, ওটার নাম হবে একাডেমি ফর দ্য ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তোমাকে ডিরেক্টর করব, বুঝেছ? আনন্দে হাত কচলাতে কচলাতে মালিক সাহেব তখন গোলে জল হবার উপক্রম। হুজুরের মেহেরবানি। খান সাহেব অর্থাৎ আইয়ুব খান সোফা ছেড়ে উঠে পায়চারি শুরু করলেন। অগত্যা মালিক সাহেবও উঠে দাঁড়ালেন। হুজুর দাঁড়িয়ে থাকলে তিনি বসে থাকেন কি করে? কিন্তু হুজুর বাঁ হাতের একটা ইঙ্গিতে মালিককে বসতে বললেন। হুজুরকে একটু চিন্তান্বিত দেখাচ্ছে। প্রায় 50 সেকেন্ড পর তিনি বললেন, তোমাদের অধঃপতনের মূলটা কোথায় জানো? তোমাদের ওই ভাষা। ওই ভাষা যতদিন তোমাদের থাকবে ততদিন হিন্দুদের গোলামি থেকে তোমরা মুক্ত হতে পারবে না। তাতে কোনো সন্দেহ নেই হুজুর। সামনে তো সবই স্বীকার করো, কিন্তু পেছনে গেলেই তো উল্টো সুর ধরবে। তোমাদের বিশ্বাস আছে কিছু? তোমরা সব মোনাফেক আদমি আছো। এটা হুজুর হক কথা বলেছেন, কিন্তু এই বান্দা আপনার সঙ্গে কখনো মোনাফিকি করবে না। করলেও বাঁচবে না। যত গুনার কাম করেছ সবের তালিকা আমার ফাইলে আছে, দরকার হলে সেগুলো বের করা হবে। আশা করি তার প্রয়োজন হবে না। মালিক সাহেব কিছু বলার না পেয়ে মাথা নত করে চুপ করে রইলেন। খান সাহেব বলে চললেন, তোমাদের একাডেমির কাজ হবে মাসটিকি পাকিস্তানে উর্দু চালু করা আর একদল বুদ্ধিজীবী তৈরি করা যারা আমার শাসনের গুণগান করবে। মসজিদে আপনার নামে খুতবা চালু করে দেব হুজুর। সেটা তো বড় হক কথাই বলেছ, কিন্তু কথা কি জানো, আরবি ভাষায় কে কি বলবে তা তো লোকে বুঝবে না। লোকে যা বুঝবে না তার বলে লাভ কি? না হুজুর, উর্দুতে খুতবা চালু করে দেব। উর্দু তো শিখতেই হবে সকলকে। শুধু শিখতে হবে মানে কি? অফিসে অন্দরমহলে সবখানে ওই এক উর্দুই থাকবে, বাংলা বিলকুল হারাম। আরে বাংলা থাকা মানেই তো হিন্দুয়ানি থাকা। পাকিস্তানে তো আর আমি হিন্দুয়ানি চলতে দিতে পারিনি। বলো, পারি? তা বটে, কিন্তু হুজুর উর্দু যে কারো মাতৃভাষা নয়। বহু সাহস বুকে নিয়ে মালিক সাহেব এই একটিবার কিঞ্চিত প্রতিবাদের সুরে কথাটা বললেন। আর যায় কোথায়? গর্জে উঠলেন খান সাহেব, হোয়াট ননসেন্স! উর্দু এখানেই বা কার মাতৃভাষা? কারো না। সকলেই আমরা দেশের ঐক্য বজায় রাখার খাতিরে উর্দুকে মেনে নিয়েছি। তোমরা কি এমন নবাবের বাল এসেছ যে মানবে না? এই পাঠানি যুক্তির কাছে মিস্টার আব্দুল মালেক হার মানলেন। তাই তো, তিনিও তো একদা জাতীয় সংহতির খাতিরে রবীন্দ্রনাথকে পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। তাহলে এখন জাতীয় সংহতির জন্য বাংলা ভাষাকে বাদ দিতে আপত্তি থাকবে কেন? না, তার আপত্তি নেই। আপত্তি হবে দেশের ওই বেকুব জনগণের। ভাষার প্রশ্নে ওরা কোনো যুক্তি মানতে রাজি নয়। একটু ভেবে মালিক সাহেব বলেন,
হুজুর, আমার মনে হয় একটু চালাকির আশ্রয় নিতে হবে। প্রথমেই উর্দুর কথা বললে দেশে হট্টগোল হইচই শুরু হয়ে যাবে। না, হই হাঙ্গামা বাঁধাতে পারবে না। বাঙালি বড় হুজুগ প্রিয়, হই হাঙ্গামা পেলে আর কিছু চায় না। তখন তাকে শান্ত করাই মুশকিল হবে। শোনো, শান্তিপূর্ণভাবে কাজ হাসিল করতে হবে। হুজুর, সেজন্যই বলছিলাম প্রথমে ওদের বাংলা ভাষাটা ভুলিয়ে দিতে হবে, তারপর একটু একটু করে দিতে হবে উর্দু। বাহ, ভারী চমৎকার প্ল্যান তো। বাঙালিকে বাংলা ভুলিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান দিলেন মালেক সাহেব। খান সাহেব তাতে উল্লসিত হলেন। কোনো হইচই নেই, ন্যাশনাল ইন্টিগ্রিটি রক্ষার জন্য একাডেমি হয়ে গেল। মালিক সাহেব তার ডিরেক্টর হলেন। কিন্তু ওই একাডেমির যে কি কাজ তা কেউ জানল না। ওই একাডেমির কথা লোকে ভুলেই গেল। তবে যথাক্রমে একদা বাংলা একাডেমি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা হরফ সংস্কারের প্রস্তাব পাশ করে বসল। মালিক সাহেব কোথায় কি কলকাঠি নাড়লেন দেশবাসী তার বিন্দু বিসর্গও জানল না। জানলেন খান সাহেব। তাকে জানিয়ে দেওয়া হল কেল্লা ফতে। এমনভাবে হরফ সংস্কারের প্রস্তাব পাশ করানো হয়েছে যে ওইভাবে হরফের সংস্কার সাধিত হলে প্রচলিত বাংলা হরফে ছাপানো বই এদেশে ভবিষ্যতে একখানিও কেউ পড়তে পারবে না। তার মানে কলকাতার বই পাকিস্তানে সম্পূর্ণ অচল হয়ে যাবে। তার বদলে পশ্চিম পাকিস্তান থেকে উর্দু বইয়ের সাপ্লাই দিতে হবে, অবশ্যই প্রথমে বাংলা অনুবাদের মাধ্যমে। দরকার হলে এই অনুবাদ করা বইগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাঠ্য করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কেবল বাংলা বই পড়তে হবে তার কোনো মানে আছে নাকি? আরে, বাংলা বইয়ের নামে পড়াচ্ছ তো খালি হিন্দুয়ানিতে ভরা কলকাতার বই। কেন লাহুরের উর্দু বই বাংলাতে তর্জমা করে বাংলা অনার্সে পাঠ্য করতে পারো না? এমন একটা বিতর্কও কে বা কারা বাজারে চালু করে দিল। মালিক সাহেব তার হুজুর আইয়ুব মুনায়েমকে জানিয়ে দিলেন কাজ চলছে ভালো। বাংলার সিলেবাসে এইভাবে উর্দু বই চালু হয়ে গেলে বাঙালির মস্তিষ্ক শুদ্ধির কাজ কিছুটা এগোবে। কলকাতার বইয়ের মারফতে যে সকল হিন্দুয়ানি ভাবধারা এসে আমাদের পাক মস্তিষ্ককে অনবরত নাপাক করছে, এবার তার সমাপ্তি ঘটবে। এসব হলো নেপথ্য কথা। প্রকাশ্যে যেটা দেশবাসীকে জানানো হলো তা হচ্ছে বাংলা হরফ অত্যন্ত অবৈজ্ঞানিক। যেহেতু আমরা সমাজের সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে চাই, সেই হেতু এই অবৈজ্ঞানিক বাংলা হরফকে কিঞ্চিৎ বিজ্ঞানসম্মত করতেই হচ্ছে। এর ফলে বাংলা ভাষার প্রসার দ্রুত হবে, ইত্যাদি। এইভাবে কীর্তিমান মালিক সাহেব আইয়ুব খানের আমলেও বহাল তবিয়তে উন্নতির মই বেয়ে ওপরে উঠে যেতে লাগলেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আনোয়ার পাশার লেখা রাইফেল রোটি আওরাত। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।